ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। অকটেন ও পেট্রোলে বাংলাদেশ পুরোপুরি আমদানি নির্ভর নয়, বরং দেশের প্রাকৃতিক গ্যাস ফিল্ড থেকে পাওয়া কনডেনসেন্ট পরিশোধন করে এ জ্বালানির অভ্যন্তরীণ চাহিদার একটি বড় অংশের যোগানই আসে স্থানীয়ভাবে, যার অর্থ আমদানি একেবারেই বন্ধ হয়ে গেলেও দেশ অকটেন পেট্রোল শূন্য হওয়ার আশঙ্কা নেই। এর ওপর পর্যাপ্ত মজুত ও আমদানি অব্যাহত রেখে সরকার বারবার নিশ্চিত করছে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট হওয়ার কোনো শঙ্কা নেই। স্পষ্ট ঘোষণা আছে দাম না বাড়ানোরও, কিন্তু তারপরও কেন ফিলিং স্টেশনগুলোর চিত্র বদলাচ্ছে না? কেন নানা জায়গায় মিলছে অবৈধ মজুত? এসব নিয়েই আজ টালিখাতায় আমাদের আলোচনার বিষয় জ্বালানির সংকট নাকি বিপণনে অব্যবস্থাপনা। আলোচনা করতে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন জ্বালানি বিশ্লেষক হোসনি মোবারক এবং আছেন বাংলাদেশ জিওলজিক্যাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান রানা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতায়। জনাব আনিসুর রহমান রানা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে জানতে চাই আসলে এই মুহূর্তে দেশে যে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতিটা কি, আর বলা হয়ে থাকে যে অকটেন এবং পেট্রোলে বাংলাদেশের নিজস্ব কিছু সক্ষমতা আছে, তা কি? আসসালামু আলাইকুম মাহবুব ভাই, ডিবিসি নিউজ এবং সহ আলোচক মোবারক ভাই, ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। বর্তমানে মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি তেলের যে সংকটটা আপনারা ধরতে পেরেছেন, এটা খুবই প্রাসঙ্গিক। তবে আমি মনে করি বর্তমানে বাংলাদেশের তেলের যে মজুত রয়েছে সেটি সন্তোষজনক কিন্তু সতর্কতামূলক। সরকারি যে তথ্য অনুযায়ী আমাদের কাছে যে বাংলাদেশের আগামীতে জ্বালানি তেলের মজুদ আগামী 30 দিন মানে এপ্রিল মাসটা পর্যন্ত আছে আমাদের পুরোটা, এবং সবচেয়ে বেশি ব্যবহার্য যে জ্বালানি তেল ডিজেল, সেই ডিজেলের পরিমাণ আমাদের আগামী 40 দিন পর্যন্ত মোকাবেলা করার সক্ষমতা আমাদের দেশের আছে। এবং এর মধ্যে আমাদের বাংলাদেশ সরকার আরো কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। সামনেই আমি বিজনেস স্ট্যান্ডার্ডের একটা সর্বশেষ তথ্য অনুযায়ী 3,50,000 টনের 17টি জাহাজ বাংলাদেশে আসার কথা এপ্রিলে। এছাড়াও চলমান আলোচনার মাধ্যমে আরো কিছু প্রক্রিয়া চলছে, এবং বাংলাদেশ ভারতের যেই ফ্রেন্ডশিপ পাইপলাইন রয়েছে সেটিও এখানে গুরুত্ব বহন করে এবং করে আসছে। এটা হচ্ছে কথা। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন আমাকে যে বাংলাদেশে পেট্রোল এবং অকটেনের সক্ষমতা। বাংলাদেশের যে কনডেন্সেট থেকে যেই পেট্রোলটার যে সক্ষমতা, সেটা হচ্ছে 100% সক্ষমতা বাংলাদেশ নিজস্বভাবে তৈরি করতে পারে পেট্রোল। আর অকটেনের ক্ষেত্রে পুরোটা 100% বাংলাদেশ এখনো পারে না। সেখানে 70 থেকে 80% বাংলাদেশ নিজস্ব কনডেন্সেট থেকে তৈরি করতে পারে, আর আমদানি নির্ভরতা রয়ে গেছে এখনো 20 থেকে 30%। জনাব রানা, ঠিক সেই জায়গাতেই আসলে আপনার কাছে জানতে চাওয়া যে যদি পর্যাপ্ত মানে পেট্রোল অকটেনের ক্ষেত্রে যদি দেশের অভ্যন্তরেই আসলে একটা বড় যোগান আসে, 20% আমদানি, অর্থাৎ সেটা খুবই সামান্য, সেক্ষেত্রে তো আসলে একেবারে পেট্রোল অকটেন শূন্য হয়ে যাওয়ার শঙ্কা তো নিশ্চয়ই নেই, কারণ আমাদের নিজস্ব উৎপাদন আছে। তাহলে এই হাহাকার কেন? তাহলে এই হাহাকারের প্রশ্ন হচ্ছে যে এখানে আমি যে বিশ্লেষণ করেছি, আমার কাছে মনে হয়েছে প্রথমে যখন এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শুরু হলো, তখন আপনার 2 বা 3টে জাহাজ আসতে একটু ডিলে করেছে। তো এখানে একটা সাপ্লাই চেইনে আমাদের প্রথমে একটু ঘাটতি শুরু হয়েছে। এর পরবর্তীতে যেটা হয়েছে, প্রতিদিন আমাদের প্রয়োজন, আমাদের জ্বালানি তেলের প্রয়োজন হচ্ছে আপনার 12,000 লিটারের মতো, 12,000 টন। সেক্ষেত্রে এখন মানুষের প্যানিক অ্যাটাকের কারণে তারা অবৈধভাবে, ধরেন আপনি তেল মজুত করছে অনেক জায়গায়, যে আপনি দেখছেন যে সরকারের বিভিন্ন টিম গঠন করে দিয়েছে, মনিটরিং টিম, সেগুলো ধরছে। এর বাইরে আমার প্রতিদিন হয়তো আমি 20 লিটার তেল নিতাম, সেই জায়গায় আমি কি করছি, আমি 20 লিটার তেলের পরে আমার আবার গাড়িতে যদি একটু ঘাটতি হচ্ছে, আমি সাথে সাথে পেট্রোল পাম্পে গিয়ে আবার লাইন দিচ্ছি। অথবা অনেকেই আছে, আবার অসাধু ব্যবসায়ী আছে যারা তেলের মজুত করছে। অনেক গ্রাহকও আছে, মানুষও আছে যারা আপনার তেলটা নিয়ে
বাসায় হয়তো রিজার্ভ করে আবার আসছে তেল নিতে। মানে এই যে তো একটা আতঙ্ক, এখন সেই আতঙ্ক থেকে জি, আসলে বের হওয়া যাচ্ছে না। জনাব রানা আমাদের এই সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে হোসনি মোবারক আছেন। আপনার কাছে জি, একটু জানতে চাই, আপনি তো বেসরকারি খাতে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা আছে। সেই আলোকে যদি একটু আপনার কাছে শুনতে চাই যে এই যে সংকট বা হাহাকারটা আমরা দেখছি, এটি আসলেই কি যোগানের সংকট নাকি বিপণন ব্যবস্থায় কোনো ত্রুটি আপনার নজরে এসেছে কিনা? হোসনি মোবারক, আপনাকে একটু আনমিউট করে নিতে হবে। আসসালামু আলাইকুম। টিভিসি নিউজের সব শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা। আমি ট্রাভেল করছি, সো হয়তো নেটওয়ার্ক একটু ইন্টারাপশন হতে পারে, আগে বলে নিচ্ছি। এখন আমাদের আসলে বাংলাদেশের যে কন্ডিশন, আমরা পেট্রোল অপশনের ক্ষেত্রে সেলফ সাফিসিয়েন্ট কিন্তু ইন এ নর্মাল মোড। হ্যাঁ, মানে আমি যেটাকে বলি সেলফ সাফিসিয়েন্ট বাট ইন এ নর্মাল মোড। হ্যাঁ, এখন আমাদের যে পেট্রোল অপশনটা হচ্ছে, এটা আসলে হচ্ছে আমাদের আপনার আহ, যে কন্ডেন্সারটা আমরা পাই, হ্যাঁ, যেটা রানা ভাই বললো, হ্যাঁ ইজ রাইট, সেটাই। ওখান থেকে আমরা পাচ্ছি প্রায় অলমোস্ট 80 to 90%, আর বাকিটা আমাদের ক্রুড ওয়েল থেকে রিফাইন হয়ে কিছু হয়। আসলে আমাদের মাহবুব ভাই, মেইন সমস্যাটা হচ্ছে কি, যে প্যানিক বাইংটা অনেক বেড়ে গেছে। যেমন আমরা আহ, এক সময় যাদের পাম্পের মানে তেলের গাড়ির ট্যাঙ্কের যে ক্যাপাসিটি যার 50 লিটার, আমরা চেষ্টা করছি কি যখনই 5 লিটার কমছে আমরা আবার সেই 5 লিটার কিন্তু ফিল আপ করছি। আমরা যেটা করতে পারি, আমরা উই ক্যান মেনটেন আই মিন অ্যাভারেজ মেনটেন, মানে আমার এই 50 লিটার আমি 2 বারে নিই বা 3 বারে নিই। সো আমরা যারা জনগণ আমরা আছি, তারা কিন্তু আমরা সেটা মেনটেন করছি না। আর আরেকটা কথা হলো গিয়ে, আমাদের আহ, যে রিফাইনারি মানে ফ্র্যাকশনেশন প্ল্যান্ট, যেটা যেটা আমরা এনজিসি যেটাকে বলি, ন্যাচারাল গ্যাস কন্ডেন্সেট, যেটা থেকে আমরা, এনজিসি কিন্তু আসলে একটা বাই প্রোডাক্ট আমাদের ন্যাচারাল গ্যাস প্রোডাকশনের। আমাদের ন্যাচারাল গ্যাস প্রোডাকশনের যে রেশিও, সেটাই কিন্তু কমা শুরু করছে কিছুটা। সো ন্যাচারাল গ্যাস প্রোডাকশন কমলে এনজিসি কমবে। তো না, আমাদের আসলে সেখানেই ফিউচারের হোসনি জন্য মোবারক, আপনার কাছে যেটি জানতে চাই যে মানে সাধারণ মানুষের মধ্যে তো একটা আতঙ্ক আছেই, যে কারণে এই পেট্রোল পাম্পগুলোর সামনে আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। কিন্তু একই সাথে কিন্তু উল্টো চিত্রও দেখছি যে অনেক পেট্রোল পাম্পও বন্ধ করে রাখা হচ্ছে। সংকট যেখানে বলা হচ্ছে যে সংকট নেই, কিন্তু তেল আনতে গিয়ে আমি দেখছি আসলে পেট্রোল পাম্প বন্ধ, তখন তো একটা আতঙ্ক মানুষের মধ্যে কাজ করেই। ঠিক সেই জায়গাটাতে বিপণন ব্যবস্থাপনায় কোনো ত্রুটি দেখেন কিনা? আমার বিপণন ব্যবস্থাপনাটা যদি খুব সুন্দর হয়, কোনো বাধাহীন হয়, শঙ্কাহীন হয়, তাহলেই না মানুষের মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো করবে। বাবু ভাই, ধরেন ধরেন আমাদের এক একটা পাম্প, যে পাম্পটা ডেইলি বেসিক্যালি আপনার 10,000 থেকে 15,000 লিটার সে সেল করতো, এটা ছিল তার পার ডে সেল। এখন যেটা হচ্ছে, 20 থেকে 30 হাজার লিটার তাকে একদিনে সেল করতে হচ্ছে। আমি বুঝাতে পেরেছি মনে হয় আপনাকে ব্যাপারটা। দ্যাটস ওয়াই যেটা হচ্ছে, আর আবার আমাদের এখানে ডিজেলের সংকট সংকট আছে। তো আমি কথা বলেছিলাম কিছু ডিপোতে, ডিজেলের সংকট থাকার কারণে, because আমাদের যে ট্যাঙ্কার গুলো আছে, ফিডার যেগুলা, এগুলো আবার কিন্তু ডিজেল রান। তো আলটিমেটলি কিন্তু আমাদের কনসার্ন হইতে হবে ডিজেল নিয়ে, তারপর আপনার এলএনজি নিয়ে, আর এলপিজি নিয়ে। এই তিনটা হলো আমাদের মেইন কনসার্ন শুড বি। কিন্তু আমরা মানে যেখানে বাংলাদেশ অকটেন আর পেট্রোলের স্বয়ংসম্পূর্ণ, আমরা কিন্তু দেখা যাচ্ছে এটা নিয়ে বেশি কনসার্ন হয়ে যাচ্ছে। বিকজ আসলে এটাকে আমরাই, আমি বলবো এটাকে মানে পারসেপশন শর্টেজটাকে আমরা আসলে রিয়েল শর্টেজ বানায় ফেলছি। আমি মনে বুঝাতে পেরেছি আপনাকে এখন। না, সেই সেই এই যে আমরা দেখছি, বিশেষ বিশেষ করে মানে পত্রিকায় বা টেলিভিশনের পর্দা খুললেই আমরা যে মানে দীর্ঘ লাইন এবং হয়রানির চিত্র দেখছি, সেটি থেকে আসলে উত্তরণের উপায় কি, সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। কিন্তু তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পর জানতে চাই সে বিষয়ে।
দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা থেকে সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় জ্বালানির সংকট নাকি বিপণনে অব্যবস্থাপনা। বিরতিতে যাওয়ার আগে জনাব হোসনি মোবারক, আপনার সাথে কথা হচ্ছিল। আমরা দেখছি যে আপনি মহাসড়ক ধরে কোথাও যাচ্ছেন। আপনি যে গাড়িটিতে যাচ্ছেন সেটির জ্বালানি আসলে কি? এটা আসলে হাইব্রিড গাড়ি। তো হাইব্রিড গাড়িতে আমি হাইব্রিড অকটেনের এই যে আপনি মানে অকটেন জ্বালানির একটি গাড়িতে করে আসছেন, তো এই মহাসড়কে নিশ্চয়ই আপনার সেই প্রস্তুতি আছে, কিন্তু তারপরও মানে কি চিত্র দেখছেন আসলে মহাসড়কের যে পেট্রোল পাম্পগুলো, সেখানে কি আসলে পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে? আমি বগুড়া সিটিতে শুধু একটা পাম্পে, জিএমএসএস ফিলিং স্টেশন, ওখানে শুধু তেল ছিল। এছাড়া আমি এখন আপনার প্রায় টাঙ্গাইল চলে আসছি, এখানে আমি আর কোনো পাম্প খোলা দেখি। এই যে মহাসড়ক ধরে আপনি আসছেন, একটি যদি খুব এমার্জেন্সি জ্বালানির প্রয়োজন হয়, সেখানে তো আসলে আপনি চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না। এই রকম একটা পরিস্থিতি রেখে বারংবার আসলে পর্যাপ্ত মজুদ আছে, পাইপলাইনে আছে, এ কথা বলেই কি আসলে শুধু জনগণের আতঙ্ক দূর করা সম্ভব হবে বলে আপনি মনে করেন, নাকি এই পরিস্থিতি উত্তরণের জন্য বিপণন ব্যবস্থায় পরিবর্তন আনা উচিত? আসলে বিপণন ব্যবস্থায় অবশ্যই পরিবর্তন আনতে হবে। বিকজ আমি যে কম্পারিজনে যাই প্রাইভেট সেক্টর এন্ড গভর্নমেন্ট সেক্টরে, ধরেন প্রাইভেট সেক্টরে আমরা আমাদের, যেহেতু আমি এলপিজি সেক্টরে ছিলাম, সো আমরা যেভাবে ডিস্ট্রিবিউশনটাকে অটোমেটেড সিস্টেম দিয়ে মেনটেন করি, সেটা সামটাইম এসএপি, মানে একদম পুরো সফটওয়্যার বেসড, সেইভাবে তো আসলে বিপিসি তো তার যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে সে তো এইভাবে মেনটেন করতে পারে না। যেমন আমরা আমাদের ফিলিং এলপিজির ক্ষেত্রে ফিলিং স্টেশন গুলোতে কোন কাস্টমারের কতটুকু এলপিজি মান্থলি তার ডিমান্ড, হ্যাঁ, সামটাইমস উই ট্রাই টু মেনটেন দ্য আরওপি লেভেল of our clients. I mean, reordering points, তার কত, তার ডিমান্ড, তার লিড টাইম, তার সেফটি স্টক, এভরিথিং মেনটেন করে যেভাবে আমরা এসএপি তে সেটা মেনটেন করতাম। বাট আমি মনে করি বিপিসির এই পুরাতন যে সিস্টেম, আমার ধারণা খুব মানে অটোমেটেড তারা না, স্টিল এই টোটাল ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে আসলে আমি মনে করি অটোমেটেড করে ফেলতে। অটোমেটেড করলে আপনার তা, বিকজ এই পাম্প গুলাতে কিন্তু প্রাইভেট সেক্টরে তেল দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে তেল দিতে হবে গভর্নমেন্টকে, বিপিসি কে, সেটা পদ্মা মেঘনা যমুনার মাধ্যমে বা ডিপো থেকে। সো আমি মনে করি ডিপো, তাদের যে মেইন ডিপো যেগুলো, আই মিন যে ওদের মেইন ডিপো গুলো হলো সাব ডিপো থেকে শুরু করে, হ্যাঁ, সিটিজিতে চিটাগং আছে, কোটনাইল একটা আছে, তারপর পার্বতীপুর একটা আছে, হ্যাঁ, আরো কিছু রিজিওনাল ডিপো আরো কিছু আছে। তো এই ডিপো গুলাকে ডিপিসির সাথে আমি মনে করি টোটালি সফটওয়্যার বেসড অটোমেটেড সিস্টেম করে ফেলতে হবে, সো দ্যাট ডিপিসি ক্যান ট্র্যাক দ্য অল ফিলিং স্টেশনস অন টাইম, যে কার কার সেফটি স্টক সে কত মেনটেন করে, তার আমি এটাকে আমার সাপ্লাই চেইনের ভাষায় বলে আরওপি লেভেল করি। প্রত্যেকটা ক্লায়েন্টের আরওপি লেভেলটা মেনটেন তারা চাইলে অটোমেটেড। আমি মনে করি এই যে আমাদের শিক্ষা হয়েছে, এরপরে এটা ইমিডিয়েটলি এটা একটা সফটওয়্যার বেসড সিস্টেম সনাতন বিক্রয় ব্যবস্থা থেকে বেরিয়ে আসলে এটাকে যতটা সম্ভব ডিজিটালাইজ করা। জনাব হোসনি মোবারক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনিসুর রহমান রানা, আপনার কাছে একটু আসতে চাই। মধ্যপ্রাচ্যের সংকট হলেই আসলে বাংলাদেশে জ্বালানি তেলের বা জ্বালানির একটা অনিশ্চয়তা তৈরি হয়। আমরা দেখেছি, অতীতেও দেখেছি এই চলমান সংকট, এবং আগামী দিনে মধ্যপ্রাচ্যের রাজনীতি যেদিকে যাচ্ছে সেই সংকট হয়তো আরও থাকবে। সেখান থেকে আসলে একটা স্থায়ী সমাধান বা টেকসই সমাধানের পথ এখন থেকে চিন্তা করা উচিত কিনা, বা আপনার পরামর্শ কি? ধন্যবাদ মাহবুব ভাই। আমি আসলে ওই যে মোবারক ভাই যেটা বললো, আমিও এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা করেছি, এবং আমাদের বিপিসিটা সম্ভব এখন আসলে সময়ের দাবি অটোমেশন প্রক্রিয়াটা, যে আমাদের টোটাল যেই 3টা টার্মিনালে তেলটা আসে, তারপরে 39টা ডিপোতে যায়। আমার মনে হয় এই প্রক্রিয়াটা অটোমেশন হওয়া উচিত, মোবারক ভাই যেটা বললেন একটু আগে। আর আপনি যেটা আমাকে মানে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করবেন যে গত বছরের শেষ নাগাদ আমাদের একটা এলপিজিতে একটা সংকট হয়েছিল, কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু সেটা খুব ভালোভাবে মোকাবেলা করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের যে ঘাটতিটা দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই কি, আসলে প্রাইভেট সেক্টরে অনেকগুলো সুযোগ রয়েছে। আপনি দেখেন যে আমাদের যে পেট্রোল বা আমাদের ডিজেল যেটা আমদানি হয়,
সেটা কিন্তু একমাত্র আমদানিকারক এবং পরিবেশক হচ্ছে বিপিসি। এবং বিপিসি একটা মাত্রই কোম্পানি, সরকারি কোম্পানি, যেটার মাধ্যমে সব জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে। এবং এখানে আপনি এলপিজি কে যখন আপনি দেখবেন যে তাদেরকে কিন্তু আপনি শুল্কে কাঁচামাল হিসেবে একটা পণ্য হিসেবে গণ্য করা হয়। তো তারা কিন্তু আপনার এলসিতে একটা সুবিধা পায় 270 দিনের। তো এই জন্য তারা যখন এরকম কোনো ঘাটতি হয় তারা কিন্তু সেটা মজুত করতে পারে। আর তাছাড়া ওই প্রাইভেট সেক্টরের হাতে সেটা যাওয়াতে আপনার ওনাদের স্টোরেজ ক্যাপাসিটি বা বিভিন্ন জায়গায় ওনারা সেই জিনিসটা স্টোরেজ করতে পারে। তো সেই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় নিয়ে ভবিষ্যতে যেন আমাদের এই তেলের ঘাটতি না হয় সেটা করতে হবে। আর আমি মনে করি বর্তমানে যে গভর্নমেন্ট যে চেষ্টাটা করছে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জ্বালানি মন্ত্রী, আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী খুবই আন্তরিকভাবে ওনারা চেষ্টা করছেন। ওনারা বারবার মানুষকে বলছেন আপনারা প্যানিক করবেন না, আপনারা প্যানিক করবেন না। কিন্তু আমাদের দেশের তো স্বভাবজাত একটা ব্যাপার আছে যে না, আমার নিশ্চয়ই, কিন্তু যদি জনাব রানা, মানে জি বারবার প্যানিক হবেন না বলা যেমন একটি, আরেকটি যেমন আমরা কিছুক্ষণ আগে শুনলাম মোবারক হোসেন আসছেন, জি হোসনি মোবারক আসছেন, মহাসড়কে পেট্রোল পাম্পগুলোতে তেল পাচ্ছেন না, এই চিত্র এবং বারবার যদি বলা হয় প্যানিক হবেন না, দুটি তো আসলে ম্যাচ করে না। আর তেল পাচ্ছেন না, এটার বিপরীতে ধরেন আমি যদি দেখি যে আপনি অনেক সরকার অনেকগুলো মনিটরিং সেল করে, অনেক জায়গায় কিন্তু অবৈধ তেলের মানে তেল মজুদ আছে কিন্তু পেট্রোল পাম্প বন্ধ এবং লেখা আছে তেল নেই, সেখানে কিন্তু টিম যাচ্ছে, ব্যবস্থা গ্রহণ করছে। আর যেটা রেশনিং এর মতো যে এখন পেট্রোল পাম্প বন্ধ রাখছে, বা ঢাকায় অনেক জায়গায় আমি দেখেছি, আমার নিজের ভেহিকেলই আমি এটা সাফার করেছি, যে সকাল 6টার সময় গিয়েছি, বললো যে 2টা থেকে তেল দিবে, তো 2টা হয়তো পেতে পেতে আমার 6টা বেজেছে। তো আসলে এরকম একটা রেশনিং বা একটু কঠোর হওয়া উচিত আমার মনে হয়, যে একটা নির্দিষ্ট পরিমাণে নিয়ে আসা উচিত। আপনি অন্যান্য দেশের তুলনায় দেখেন, আমাদের পরিচিত যারা আছে তারা অনেক নিশ্চয়ই, দেশে নিশ্চয়ই কিন্তু অন্যান্য অলরেডি দেশের অভিজ্ঞতা আমাদের অফিস, কাজে লাগবে। জনাব হ্যাঁ রানা, মানে আপনাকে ধন্যবাদ অফিস কমে আমাদেরকে সময় গেছে। দিয়েছেন। আজকের মতো বিদায় নিচ্ছে হচ্ছে, নিশ্চয়ই অন্য আরেকদিন আরো শুনবো আপনার কাছে। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা থেকে বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।